টিনের চালে বৃষ্টির টুপ টুপ ফোঁটা পড়ার শব্দটা মারাত্মক রকমের সুন্দর। শুধু তাই নয়, এই শব্দটা পরিপূর্ণ ঘুম হতে সাহায্য করে, দুটো নির্ঘুম চোখকেও ঘুমাতে বাধ্য করে। মনের ভিতর অদ্ভুত এক প্রশান্তি কাজ করে। সেই গভীর রাত থেকে ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করেছিল। রাতের আধার কাটিয়ে ভোরের আলো ফুটেছে, তবুও যেন বৃষ্টি থামার নামই নেই। যদিও এতে একদমই মন্দ লাগছে না, কেননা এই বৃষ্টির কারণে পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। বাইরে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। অল্প কিছুক্ষণ আগেই ঘুম ভেঙেছে সামিনের। জানালা খুলে প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখে মনটা ফুরফুর হয়ে গেল। পরনে কালো রঙের ট্রাউজার আর গায়ে স্যান্ডো গেঞ্জি, হাতের কাছে একটা গামছা পেয়ে গলায় ঝুলিয়ে হাতে ব্রাশ নিয়ে দরজা খুলে বাইরে বারান্দায় এলো। এখান থেকে বৃষ্টিটা খুব করে অনুভব করা যাচ্ছে। বারান্দায় বেশ বড় সড়ো একটা বেঞ্চ বসানো হয়েছে। সেখানে গ্রামের কিছু মুরব্বীরা এসে বসে, জিরান, গল্পগুজব করেন। কখনো আবার মাঠে কাজ করতে আসা মানুষগুলোও এখানে এসে বসেন। আর একটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই বাড়িটার একপাশে বিশাল আকারের উঁচু কৃষ্ণচূড়ার গাছ। হালকা বাতাস এলে এদিক সেদিক দুলতে দেখা যায়। কি যে মনোমুগ্ধকর দৃশ্য! আহা, দেখলেই মন প্রাণ ঝুরিয়ে যায়। অসংখ্য ফুল মাটিতে লুটিয়ে পড়ে আছে, তবু যেন তাদের সৌন্দর্যের কমতি নেই। মুহূর্তটা খুবই সুন্দর, তবে একা একা উপভোগ করাটা একদম ভালো লাগছে না। সামিন ফিরতি ঘরে এসে সুমনাকে ডাকলো। এই সুমনা, ওঠো। সুমনা ওঠার বদলে গায়ে ভালো করে কাঁথা মুড়িয়ে অন্য পাশে ঘুরে গেল। সামিন হাত ধরে টানতে শুরু করলো, তবে সেদিকে খেয়াল নেই তার। গায়ের উপর থেকে কাঁথা সরিয়ে নিতেই হাতের কাছে ওড়না পেল। সেটা দিয়েই কাঁথার কাজ চালিয়ে দিল সুমনা। সামিন দাঁড়িয়ে ভাবতে লাগলো এবার কি করা যায়। সময় নষ্ট না করে পাজা খুলে তুলে নিল তাকে। সুমনা ভয়ে হাত পা নাড়াচ্ছে আর মুখে অদ্ভুত শব্দ করছে। ঘর থেকে বারান্দায় এলো, এর মধ্যেই সুমনা চোখ মেলে নিজেকে সামিনের কোলে আবিষ্কার করলো। সেই সাথে প্রচণ্ড রেগে গেল। বেঞ্চের উপর সুমনাকে বসিয়ে তার পাশেই সামিন বসে লম্বা একটা শ্বাস নিয়ে বলল, আহ, কি শান্তিপূর্ণ পরিবেশ। সুমনা ভ্রুকুচকে সামিনের দিকে তাকিয়ে বলল, তোমার শান্তির জন্য তুমি আমার শান্তিটা কেন কেড়ে নিলে তার উত্তর দাও আগে। আমি আবার কি করেছি? আমি এখানে নিয়ে এলো কে? আমি নিয়ে এসেছি। তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? আরে বাবা, এত সুন্দর একটা সকাল কোথায় উপভোগ করবে তা না, মরা মুরগির মতো ঘুমাচ্ছ। তৎক্ষণাৎ সামিনের দিকে ফিরে চোখ রাঙিয়ে নাক ফুলিয়ে বলল, আমি মরা মুরগির মতো ঘুমাই? তা নয় তো কি, কতবার কতভাবে তোমায় ঘুম থেকে ডেকে তুলতে হয় তার কোনো ধারণা আছে তোমার? তোমার এত ঠেকা কেন আমি ঘুম থেকে তোলার? তো প্রয়োজন হলে ডাকবো না? না, ডাকবে না। আমার ঘুম ভাঙবে, তারপর যা কিছু বলার বলবে, বুঝতে পেরেছো? সামিন চোখ উল্টে বলল, এসেছে মহারানী, তার ঘুম ভাঙিয়ে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। যাবেই তো, 100 বার যাবে। তুমি আমাকে এখানে আনলে কেন? হ্যাঁ, যেখান থেকে নিয়ে এসছো সেখানে রেখে এসো ঝটপট। চুপচাপ এখানে বসে থাকো। আমি বসবো না। তাহলে দাঁড়িয়ে থাকো। না, আমি চলে যাব। পা দুটো ভেঙে গলায় ঝুলিয়ে দিব, এই যে আমি যেভাবে গামছা ঝুলিয়েছি। সুমনা রেগে মেগে উঠে চলে যেতে চাইলে হাত ধরে হাসকে টান দিয়ে একদম সামিনের কোলে বসিয়ে নিল। হাত ছেড়ে দিয়ে দু হাতে সুমনার কোমর জড়িয়ে ধরে তার পিঠের উপর মাথাটা রেখে হেসে বলল, এবার যাও তো দেখি। উসকুস করছে সুমনা। এভাবে বসে থাকা যাচ্ছে না। দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ো আমায়। তোমার এত ক্ষমতা তো পারলে ছাড়িয়ে যাও। ছাড়বো না। চিৎকার করবো কিন্তু আমি। করো, তাতে আমার কি। চিৎকার করবে সে সময়ই সামিন হাত দিয়ে সুমনার মুখ চেপে ধরে বলল, মাথায় কি বুদ্ধি শুদ্ধি এক ফোঁটাও নাই নাকি? তুমি ছেড়ে দিচ্ছ না কেন আমায়? আচ্ছা, ছেড়ে দিব, তবে একটা শর্তে। কিসের শর্ত? বাইরে যে ফুলগুলো পড়ে আছে সেখান থেকে সবচেয়ে ভালো ফুল যেটা, সেটা কুড়িয়ে এনে আমার হাতে দিবে। ঠিক আছে, ছাড়ো। ছেড়ে দিলে বাটপারি করবে না তো? সবাইকে নিজের মতো ভেবো না, আমার স্বভাবে কোনো বাটপারি নেই, বুঝলে? হাত ধরে সরিয়ে নিল সামিন। ওড়নাটা মাথায় পেঁচিয়ে বাইরে এলো। খুঁজে খুঁজে সব থেকে ভালো ফুলটা হাতে নিয়ে দৌড়ে এসে সামিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এবার হয়েছে? সামিন হাত দুটো গুটিয়ে রেখে বলল, এভাবে না। তাহলে কিভাবে? বলো, আমি তোমাকে ভালোবাসি। এত নাটক করতে পারবো না তো। উফ, তোমার যদি নিতে ইচ্ছে হয় নাও তাহলে, নইলে আমি গেলাম। এটা কিন্তু পুরাই চিটিং হচ্ছে সুমনা।
তুমি বলেছিলে ফুলটা আমার হাতে দিবে, সে যে করেই হোক। তুমি কিন্তু তখন এরকম কিছু উল্লেখ করনি। তখন করিনি, এখন করছি। এবার ফটাফট বলে ফেলো। আচ্ছা, আমি তোমায় ভালোবাসি না, কিন্তু তুমি জোর করেছো বলে বলছি আমি। আমি ভালোবাসি তোমায়। এত কিছু তো বলতে বলিনি আমি। আমি ভালোবাসি তোমাকে। মুখের ভঙ্গি এমন কেন? মুচকি হেসে সুন্দর করে বলো। সুমনা বিরক্ত মুখে কৃত্রিম হাসি টেনে বলল। আমি তোমাকে ভালোবাসি। শামিন একগাল হেসে ফুলটা নিজের হাতে নিয়ে বলল। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। এবার গিয়ে ফ্রেশ হও, কিন্তু হ্যাঁ, বিছানার ধারে কাছেও যাওয়া যাবে না। সুমনা মুখ ভার করে চলে গেল। শামিন কয়েক মুহূর্ত সেখানে বসে ঘরের ভেতরে এসে দেখতে পেল আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে সুমনা। ভালোভাবে পুরোটা ঘর খেয়াল করলো, সবকিছু একদম গুছিয়ে পরিপাটি করে রেখেছে। শামিন মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। চুলোয় শোবার জন্য চা বসিয়ে দাঁড়িয়ে আছে সুমনা। হঠাৎ রান্নাঘরে কারো উপস্থিতি টের পেয়ে পিছন ফিরল। শামিন ভ্রু নাচিয়ে বলল। কি করছো এখানে? দেখতে পাচ্ছ না ঘুমাচ্ছি? আমি তো দেখছি তুমি শুয়ে আছো। ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। তার কথায় পাত্তা না দিয়ে ভেতরে ঢুকে প্রত্যেকটা ডিব্বা দেখতে লাগলো। সুমনা আগাগোড়া কিচ্ছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো। কি খুঁজছো তুমি? আমায় বলো, আমি বের করে দিচ্ছি। যা খুঁজছিল তা পেয়ে গিয়েছে। সুমনার পাশ থেকে একটু বড় সড়ো একটা পাত্র নিয়ে তার জায়গায় গিয়ে দাঁড়িয়ে গলায় ভাব টেনে বলল। তোমার এত পাকনামি করার কোনো প্রয়োজন নাই, আমি একাই সব পারবো, ওকে? সুমনা নিজের জন্য এক কাপ চা হাতে নিয়ে বেঞ্চি কেটে রান্নাঘর থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে এসে বসে পড়ল। পাত্রে পরিমাণ মতো চাল আর হাতের কাছে যত রকমের ডাল পেয়েছে সেসব অল্প অল্প করে দিয়েছে, উদ্দেশ্য খিচুড়ি পাকানো। বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে যেন মনে বড্ড আক্ষেপ রয়ে যায়। সব উপকরণ সামনে বের করে রেখে যে পাত্রে খিচুড়ি রাঁধবে সেটা চুলোয় চড়িয়ে দিল। আস্তে ধীরে প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে ঢেকে দিল। ফ্রিজ থেকে ইলিশ মাছ, কিছু আলু, বেগুন, পটল বের করে মেঝেতে পিঁড়ি পেতে বসে কাটতে শুরু করলো। সুমনা দরজার আড়ালে লুকিয়ে দেখছে শামিনের কার্যক্রম। নিজেকে আড়ালে রাখলেও শামিনের নজর থেকে একদমই সে আড়াল হতে পারেনি। দরজার দিকে তাকাতেই মেঝেতে তার ওড়নার একটা অংশ পড়ে থাকতে দেখে মুচকি হেসে বলতে শুরু করলো। চোরের মতো লুকিয়ে দেখছো কি ভাই? তোমার ওড়না মেঝেতে পড়ে আছে, আমিও দেখছি যে, তাই। ভেবাচেকে খেয়ে গেল সুমনা। নিচের দিকে তাকিয়ে দেখলো আসলেই ওড়নাটা মেঝেতে পড়ে আছে। দ্রুত পিছিয়ে গেল। এখন সামনে যাওয়াটা মোটেই ঠিক হবে না। সাবিনের কথা শুনে হাসি পাচ্ছে খুব, সেই সাথে নিজের উপর রাগও কম হচ্ছে না। সুমনা তার মায়ের ঘরে গিয়ে মাকে ডেকে তুলে বসালো। ফারজানা ব্যাপারটা বুঝতে না পেরে তড়ি ঘড়ি করে বললেন। কি হয়েছে মা? আমার এভাবে ডেকে তুললি কেন? কিছু হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? শামিন, ঠিক আছো তো? সবকিছু ঠিক আছে মা, রান্নাঘরে গিয়ে দেখো পণ্ডিতটা কি করছে। পণ্ডিত ঘরে এলো কি করে? দরজা তো আটকানো ছিল। হায় আল্লাহ, সব কিছু নষ্ট করে ফেলেছে, তাই না? আরে মা, সেই পণ্ডিত না, তুমি গিয়ে দেখে এসো। ফারজানা ধীরে সুস্থে বিছানা থেকে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। পেছন পেছন সুমনা যাচ্ছে। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এবার একে একে আলু, বেগুন, পটল, ইলিশ মাছ কড়কড়া করে ভাজতে শুরু করলো। দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগলেন ফারজানা। মিনিট দুয়েক শুধু দেখেই গেলেন। ধীরে পায়ে স্বামীর পাশে দাঁড়িয়ে একগাদা হেসে বললেন। রান্না কি শেষ রাঁধুনি বাবা? স্বামীন ডান দিকে তাকিয়ে একটুখানি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল। এই তো মা, ভাজাগুলো হয়ে এসেছে প্রায়। খামখা তুমি এসব করতে গেলে কেন? আমায় বললেই তো আমি রেঁধে দিতাম। আপনি তো রোজই রাঁধেন মা, আমি একদিন রাঁধলে তেমন কিছু হবে না। আর কি বলবো, যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি জলদি। আচ্ছা যান। ফারজানা এক নজরে সবকিছু দেখে চলে গেলেন। সুমনা চুপচাপ গিয়ে আলু ভাজা খেতে শুরু করলো। স্বামীন শুধু আটশোকে দেখছে, কিচ্ছু বলছে না। সুমনা হাতে হাতে টুকটাক কাজ করে দিল, তবে ঘুণাক্ষরও চোখ রাখেনি স্বামীনের চোখে। তখনকার সেই ব্যাপারটা মনে পড়তে ভীষণ লজ্জা লাগছে। সবাই ডাইনিং টেবিলে এসে বসে পড়ল। স্বামীন নিজের হাতে একে একে সবাইকে খেতে দিয়ে নিজেও বসে গেল। খাওয়া শেষে শাশুড়ি মায়ের কাছ থেকে বেশ প্রশংসা পেল। সবাই একদম চেটে পুটে খেয়েছে। হালকা বৃষ্টি কমতেই সামিন সানিমকে সঙ্গে নিয়ে বেরোলো। সেই ফাঁকে সুমনা মায়ের বুকে কিছুক্ষণ ঘুমিয়ে নিল। বেলা 12:24। ধোয়াতে দুটো ব্যাগ নিয়ে ঘরে ঢুকলো সামিন আর সানিম। ফারজানা অবাক হয়ে তাকিয়ে রইলেন, কারণ ব্যাগ দুটো ভর্তি বাজার ছিল। সোজা রান্নাঘরে গিয়ে হাত থেকে ব্যাগ দুটো নামিয়ে রাখতেই ফারজানা বললেন।
এসব কি করেছো বাবা? এতগুলো বাজার সদাই কেন এনেছো? এগুলো আপনার ছেলে নিয়ে এলো, তার কাছে কারণ জানতে চাইতেন? না, আসলে ব্যাপারটা তা নয় বাবা। ব্যাপারটা আসলে তাই মা। আমি কখনো কিছু করতে চাইলে আপনি বাধা দিন। এতে কি বোঝা যায় না আপনি আমাকে কি হিসেবে দেখেন? আমি তোমাকে বাবা হিসেবে দেখি, তার জন্যই তোমার মেয়ের বাড়িতে এসে এসব করা। চোখে অশ্রু নিয়েও হাসলেন ফারজানা। সামিনকে জড়িয়ে ধরে আদর করে দিলেন। সকালবেলা সামিন রান্নাঘরে এসে খেয়াল করেছে সবকিছুই খুব অল্প পরিমাণে আছে। ফ্রিজও তেমন কিছু ছিল না। মাস শেষের দিকে তাই হয়তো সব ফুরিয়ে এসেছে। সুমনাকে সঙ্গে নিয়ে দুপুরের জন্য রান্না বসালেন ফারজানা। সবজি কাটতে বসে সুমনা বলল, মা, তুমি তো বলেছিলে প্রতিদিন সকালবেলা একজন আসে এবং সারা দিন তোমার সঙ্গে থেকে সমস্ত কাজ শেষ করে সন্ধ্যায় চলে যায়, কিন্তু আজ তো তেমন কেউ এলো না। তাহলে কি তুমি মিথ্যে বলেছিলে? সুমনার চোখ থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে তিনি উত্তর দিলেন, মিথ্যা কেন বলবো? হয়তো তার কোনো সমস্যা হয়েছে তাই আসতে পারেনি। সত্যি করে বলো না মা, কি হয়েছে আমায় বলো। কিছু হয়নি, নিজের কাজ করো। করছি তো, তুমি আগে বলো। পিটানি দেবো এবার। সে না হয় দিও, কিন্তু আসল কথাটা তো বলো। মাস শেষে হাতে অল্প কিছু টাকা আসে। তা দিয়ে পুরো মাসের বাজার সদাই করতেই ফুরিয়ে যায়। যা কিছু টাকা বেঁচে যায় তা দিয়ে একজন কাজ করার জন্য মানুষ রাখা অসম্ভব। আজকাল নিজেকে একটু সুস্থ মনে হয়, তাই নিজের কাজটুকু নিজেই করে নেন তিনি। কিন্তু এই কথাটা সুমনা বা সামিন তাদের কাউকে বলা যাবে না। ফারজানা মনে মনে কিছু একটা বানিয়ে বলার সিদ্ধান্ত নেন, কিন্তু তার আগে সুমনা চিৎকার করে ওঠে। পেছন ফিরতে দেখতে পেলেন মেঝেতে রক্তের ফোঁটা ফোঁটা ছড়িয়ে আছে, আর সুমনা হাত ধরে লাফালাফি করছে। ফারজানা দ্রুত কাছে গিয়ে হাতটা দেখলেন বেশ খানিকটা কেটে গিয়েছে। কিছুতেই রক্ত বের হওয়া থেকে আটকানো যাচ্ছে না। মুখটা দক্ষিণ করে ফারজানা বললেন, 100 বার বলেছি নিজের কাজে মন দে। এত কথা বলিস না, তবুও কানে নিলি না আমার কথা। এবার ঠিক আছে তো? ঘর থেকে সামিন দৌড়ে এসে এই অবস্থা দেখে রেগে গেল। ফার্স্ট এড বক্স এনে ব্যান্ডেজ করে দিয়ে রাগান্বিত গলায় বলল, তোমাকে দিয়ে কখনোই একটা কাজ সম্পূর্ণ হয় না, সেই কিছু না কিছু গোলমাল করবেই। আচ্ছা, কিছু করার সময় মন থাকে কই তোমার বলো তো? মন আর কোথায় থাকবে, যেখানে থাকার সেখানেই থাকে। মুখে মুখে তর্ক করার সময় হুঁশ ঠিকই থাকে, আসল কাজের সময় বেহুশ হয়ে যায়। বেশি কথা শোনাচ্ছ আমায়। কাজটাই তো করেছো তেমন। আর একটা কথা বললে কিন্তু তোমার হাতও কেটে দিব একদম। সামিন হেসে উঠল। তবে ফারজানা কথাটা একদমই স্বাভাবিকভাবে নিতে পারলেন না। তিনি প্রচণ্ড রেগে ধমক দিয়ে বললেন, সুমনা, এসব কি ধরনের কথাবার্তা? দিন দিন কি তোর বুদ্ধিশুদ্ধির লোপ পাচ্ছে? চুপসে গেল সুমনা। সামিন মুখে হাসি বজায় রেখে বলল, মজা করেছে মা। এটা মজা করে বলেছিস মেনে নিলাম, কিন্তু কাল আরও কিছু বলে বসবে। ও এখন ছোট নেই যে বুঝতে পারবে না। আর বুঝে সুঝে এসব কথা বলা বা মুখে মুখে তর্ক করা, এগুলো হলো চরম বেয়াদবি। এখনো ছোটই আছে মা। তুমি আশকারা দিও না শামিন। মুখ ভার করে চলে গেল সুমনা। ফারজানার সাথে সামনে থেকে এটা সেটা হাতের কাছে এগিয়ে দিল। দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে গ্রাম ঘুরে দেখতে বেরোলো সামিন, সুমনা আর সানিম। তারা গাড়ি ছাড়াই পায়ে হেঁটে বাড়ি থেকে অনেকটা পথ এসেছে। সবেমাত্র জমিতে ধান লাগিয়েছে। চারপাশে কাদা মাটি দিয়ে ভরা। এমন এক আইল ধরে হাঁটছে তারা। বারবার বা পিছলে যাচ্ছে, তবুও খুব সাবধানে পা ফেলছে। সবার সামনে সুমনা, মাঝখানে সানিম, তার পেছনে সামিন। হাঁটতে হাঁটতে আইলের শেষের দিকে এসে পা পিছলে ধপাস করে পড়ে গেল সানিম। শুধু এতটুকুই নয়, সে নিজেকে বাঁচাতে সুমনাকে খামছে ধরেছিল। অতঃপর সানিম আর সুমনা কাদায় গড়াগড়ি খেচ্ছে, একেবারে কাদাময় যাকে বলে। সামিন হাসবে নাকি তাদের টেনে তুলবে বুঝতে পারছে না। জমিটা আইল থেকে খানিকটা নিচু হওয়ায় সেখানে পানি জমে রয়েছে। শুধু পানি বললে ভুল হবে, কারণ পানির সাথে কাদা কম ছিল না। সুমনার মুখ থেকে কাদা সরিয়ে সানিমের দিকে তাকিয়ে বলল, তুইও মরলি, সঙ্গে আমাকেও মারলি, এতে কি শান্তি পেলি হতভাগা বলতো? আমি কি করে জানবো তোমার গায়ে বিন্দু পরিমাণ জোর নেই? আমি তো ভেবেছিলাম তোমাকে ধরলে তুমি আমায় আটকাবে। শুধু আমি কেন, আমার বাপ দাদা চতুর্গোষ্ঠী শুদ্ধ এলেও তোকে আটকাতে পারতো না, বুঝলি? এভাবে বলতে পারলে ভাবি? তো কি করব বল, বাড়ি থেকে এত দূরে এসেছি, এবার আমাকে এই অবস্থায় বাড়ি ফিরতে হবে। পথে ঘাটে মানুষজন কি ভাববে বলতো? আমাকেও তো এভাবেই যেতে হবে। তোকে তো এখানকার কেউ চেনে না, বিচ্ছু। তোমার যে অবস্থা হয়েছে দেখো, তোমাকে কেউ চিনতে পারবে না। কথাটা শেষ করেই অট্ট হাসিতে মেতে উঠল তারা দুই ভাই।
এদিকে সুমনা রেগে ফুলে বেলুন হয়ে যাচ্ছে। চোখ বড় বড় করে নাক ফুলিয়ে সামিনের উদ্দেশ্যে বলল, মনের মধ্যে খুব আমোদ লেগেছে তাই না? না না, তুলছি, কাদা ছোড়ো না কিন্তু। সামিন হাত বাড়িয়ে দিতেই সুমনা উঠে এলো। এবার দুজন মিলে সানিমকে টেনে তুলল। কাদামাখা গায়ে কিছু দূর হেঁটে যেতেই ছোট্ট একটা বাড়ি দেখতে পেল। সে বাড়িতে গিয়ে গায়ে কাদাগুলো ভালোভাবে ধুয়ে নিল। আজকের মতো তাদের ঘোরাঘুরি শেষ। ভেবেছিল রাতে বাড়ি ফিরবে, কিন্তু এই ঘটনার জন্য এক্ষুনি ফিরে যেতে হবে, নয়তো দুটো ঠান্ডা লেগে যাবে। সড়কে এসে দাঁড়ালেন গাড়ির জন্য। মিনিট 10 দাঁড়িয়ে থাকার পর একটা অটো এসে তাদের সামনে থামল। চটজলদি অটোতে তিনজন চড়ে বসলো।